ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত তেহরানের। মার্কিন জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। আবার উত্তপ্ত ভারতের মণিপুর, দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ও যানবাহনে আগুন। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার। অ্যাবস্টেইন ম্যান্ডেলসন কাণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি, অস্বীকৃতি স্টারমারের। প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে সহযোগিতার আশ্বাস রাজ পরিবারের। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্কহার 20% থেকে কমে 19। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নেন। স্থানীয় সময় সোমবার সিডনিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সফরকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে সিডনি। স্থানীয় সময় সোমবার শহরটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিচের স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীরা টাউন হল থেকে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট পর্যন্ত মার্চ করতে চাইলে বাধা দেওয়া হয়। আদালত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আইনি চ্যালেঞ্জ বাতিল করে বিক্ষোভের উপর সীমাবদ্ধতা দেন। মোতায়েন করা হয় প্রায় 3000 পুলিশ। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন এবং ক্যানবেরায়ও প্রতিবাদ হয়। স্থানীয় ইহুদি কাউন্সিলের হাজারের বেশি সদস্য প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিসকে হার্জগের আমন্ত্রণ বাতিল করার আহ্বান জানান। বিক্ষোভকারীরা মনে করেন শান্তি ও ন্যায় বিচারের স্বার্থে প্রতিবাদ প্রয়োজন। হার্জগের সফর নিয়ে সমালোচকরা অভিযোগ করেন যে তিনি গাজার ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞে উস্কানি দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া জানায়, হার্জগের সরকারি সফর অস্ট্রেলিয়ার ন্যায় বিচারের অঙ্গীকারকে ক্ষুণ্ণ করেছে। হার্জগের 4 দিনের সফর শুরু হয় সিডনির বন্দাই বিচ থেকে। সেখানে তিনি গত বছরের ডিসেম্বরে হানুক্কা অনুষ্ঠানে নিহত 15 জনের স্মৃতিতে ফুল দেন এবং নিহতদের পরিবার ও বেঁচে যাওয়া লোকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, হামলাটি গোটা অস্ট্রেলিয়ার উপরও আঘাত। নাদিম মারজান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে আরও শক্ত করতে বেশ কিছু কঠোর সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। ফিলিস্তিনি জমি ইহুদি বসতকারীদের কাছে বিক্রি সহজ করা এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানোর পথ খুলছে এসব ব্যবস্থা। এই সিদ্ধান্তকে দখলদারিত্ব গোপন সংযুক্তিকরণ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন, আরব দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত নতুন ব্যবস্থায় পশ্চিম তীরে ভূমি নিবন্ধন পদ্ধতি উন্মুক্ত করা হচ্ছে, যা ইসরায়েলি বসতকারীদের জন্য ফিলিস্তিনি জমি কেনা সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ার কমিয়ে ইসরায়েলি সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ এবং সংযুক্তিকরণের সমান বলে আখ্যা দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও বসতকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। সৌদি আরব, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইউরোপীয় ইউনিয়নও একে ভুল পথে আরেক ধাপ বলে মন্তব্য করেছে। এই সিদ্ধান্তের মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও সহিংসতা আরও বেড়েছে। হেব্রন ও মাসাফের ইয়াত্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার ও ঘরবাড়ি ধ্বংসের খবর মিলছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ পশ্চিম তীরের বাস্তবতা বদলে দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে আরও দুর্বল করছে।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিমান হামলা ও স্থল অভিযানে প্রতিদিনই বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে জানিয়েছে, খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ চরম সংকটে পড়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সাধারণ মানুষ সরে যেতে বাধ্য হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে তেহরান। তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন পীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখনও স্পর্শকাতর। এদিকে নিজেদের জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদের 7.5 বছরের কারাদণ্ডের খবরে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তেহরান জানিয়েছে হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত। তেহরানের দাবি, এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে ইরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি রেড লাইন। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম 1% বেশি বেড়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে চলছে অভ্যন্তরীণ দমনপীড়ন। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থী রাজনীতিক আটক হয়েছেন। এর মধ্যেই আটক হওয়া ইরানের নোবেলজয়ী শিরিন নার্গিস মোহাম্মদের 7.5 বছরের কারাদণ্ডের খবরে ফ্রান্স গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি তাকে মুক্তি দিতে আহ্বানও জানিয়েছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে 53 জনের মৃত্যু। বেঁচে ফিরেছেন 2 নারী। ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় দুর্ঘটনা। আবার উত্তপ্ত ভারতের মণিপুর। 2 আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষে ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। উখরুল জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে, জারি রয়েছে নিষেধাজ্ঞা। নতুন করে সহিংসতা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আবারও চলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। উখরুল জেলায় নাগা ও কুকি, এই 2 আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত সহিংসতা। 2 পক্ষের সংঘর্ষের পাশাপাশি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। রোববারের সহিংসতায় অন্তত 20টি ঘর পুড়িয়ে দেয়া হয় বলে স্থানীয় প্রশাসনের দাবি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর এলাকা জুড়ে পোড়া ঘরবাড়ি ও ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিয়মিত টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন মণিপুরের উপমুখ্যমন্ত্রী লোসি দিখো। এ সময় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহায়তার পাশাপাশি সংঘাত বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। আমাদের শান্তি দরকার। শান্তি ছাড়া কিভাবে চলবে? আমরা আগেও এমন সমস্যার মুখোমুখি হয়েছি। এখন যদি 2 সম্প্রদায়ের মধ্যে নতুন করে আরেকটি সমস্যা হয়, সেটা খুবই খারাপ। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 2 সম্প্রদায়ই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তারা আরও বোঝাপড়া ও শান্তি চায়। 2023 সালের মে মাস থেকে মণিপুরে বিভিন্ন সম্প্রদায়ের সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 260 জন। গৃহহারা হয়েছেন 60,000-এর বেশি মানুষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ক্ষমা চেয়েও রাজনৈতিক চাপ থেকে মুক্তি মিলছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ ঘিরে শুরু হওয়া বিতর্কে একের পর এক শীর্ষ সহযোগীর পদ থেকে তার নেতৃত্বকে সংকটের মুখে ফেলেছে। পরিস্থিতি এখন সরাসরি স্টারমারের
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। এর মধ্যেই প্রিন্স অ্যান্ড্রুর বিষয়ে তদন্তে সব ধরনের সহযোগিতা করতে রাজ পরিবার প্রস্তুতির কথা জানিয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একের পর এক নথি ফাঁসের ঘটনায় নড়েচড়ে বসেছেন বিশ্বের বিত্তশালী ধনী আর প্রভাবশালী নেতারা। তবে নথিতে নাম না থাকলেও চুপ থাকার দায়ে এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কের সূত্রপাত 2024 সালে লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া থেকে। পরবর্তীতে প্রকাশ পায় দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি। এই তথ্য গোপন থাকার দায় স্বীকার করে ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তাতে রাজনৈতিক ক্ষোভ প্রশমিত হয়নি। বিতর্কের জেরে প্রথমে পদত্যাগ করেন স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। অভিযোগ রয়েছে অ্যাপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক জানার পরও রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের সুপারিশ করেছিলেন ম্যাকসুইনি। তার পরদিনই পদত্যাগ করেন প্রধানমন্ত্রীর যোগাযোগ প্রধান টিম অ্যালান। শীর্ষ দুই সহযোগীর বিদায়ে ডাউনিং স্ট্রিটে নেতৃত্ব সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে স্কটিশ লেবার পার্টি নেতা আনাস সারওয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ডাউনিং স্ট্রিট থেকে একের পর এক ভুল সিদ্ধান্ত স্কটল্যান্ডে লেবার পার্টির রাজনৈতিক অবস্থান দুর্বল করছে। সাম্প্রতিক জনমত জরিপে স্কটিশ ন্যাশনাল পার্টি ও রিফর্ম পার্টির পেছনে পড়ে লেবার পার্টি তৃতীয় অবস্থানে নেমে গেছে। তবে চাপের মধ্যেও পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন কিয়ার স্টারমার। সংসদীয় লেবার পার্টির বৈঠকে তিনি বলেন, নিজের ম্যান্ডেট ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন। ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেই আসন্ন নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। এদিকে ব্রিটিশ রাজ পরিবারের দৃষ্টিকোণ থেকেও এপস্টেইন কেলেঙ্কারি নতুন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে রাজা চার্লস বলেন, তার ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে ঘিরে ওঠা অভিযোগগুলো নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, অভিযোগগুলোর তদন্তে যদি পুলিশ সহায়তা চায় তাহলে রাজ পরিবার তা দিতে প্রস্তুত। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত 10টায় এই চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, চুক্তিতে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ, যা বিশ্ববাজারে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে দেবে রফতানি খাতকে। গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্যে আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে পরে 35 এবং সবশেষ 20% নামিয়ে আনে বাংলাদেশ। 2025 এপ্রিল থেকে দীর্ঘ 9 মাস ব্যাপী আলোচনার পর এবার চূড়ান্ত হল এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে পারস্পরিক শুল্ক বিষয়ক চুক্তি সই করে দুই দেশ। চুক্তিতে ভার্চুয়ালি সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। প্রেস উইং জানায়, চুক্তিতে বাংলাদেশের জন্য পাল্টা 1% কমিয়ে 19% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থান নিশ্চিত হয়নি। বিকল্প হিসেবে অন্যান্য বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ তাদের। এই চুক্তিতে আমি বলবো যে বাংলাদেশের কূটনৈতিক পরাজয় হয়েছে, কারণ বাংলাদেশ তার প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকবে। ভারতের পাল্টা শুল্ক 18%, সেখানে বাংলাদেশের পাল্টা শুল্ক হচ্ছে যে 19%। সামনের দিনে পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং রপ্তানি আয়ে অনেক বড় একটা নেতিবাচক প্রভাব পড়বে এই পাল্টা শুল্ক সংক্রান্ত চুক্তি করার মাধ্যম দিয়ে। উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার সঙ্গে বাণিজ্য অবকাঠামো ইস্যুতে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্টারিও ও মিশিগানের মধ্যে নির্মিত নতুন সেতু, শুল্ক নীতি এবং চীনের সঙ্গে কানাডার সম্ভাব্য চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, অন্টারিও মিশিগান সেতুটি প্রায় পুরোপুরি মার্কিন উপকরণ ছাড়াই নির্মিত হয়েছে এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বাই আমেরিকান অ্যাক্ট এড়াতে কানাডাকে ছাড় দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, এই প্রকল্প থেকে যুক্তরাষ্ট্র কোনো সুবিধা পাচ্ছে না।
তিনি আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের দুগ্ধপণ্যের ওপর অগ্রহণযোগ্য শুল্ক আরোপ করে মার্কিন কৃষকদের ক্ষতির মুখে ফেলেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র যথাযথ ক্ষতিপূরণ না মেলে সেতুটি চালু হতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে অন্তত 53 জনের মৃত্যু হয়েছে। রাবারের তৈরি নৌকাটি ভূমধ্যসাগরে যাত্রার কয়েক ঘন্টার মধ্যেই উল্টে যায়। বেঁচে ফিরেছেন মাত্র 2 জন নারী। তাদের দুজনের পরিবারই এই দুর্ঘটনায় হারিয়ে গেছে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথটি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উন্নত জীবনের আশায় হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথে পা বাড়ালেও তারা প্রতিনিয়ত ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছেন। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানায়, উত্তর পশ্চিম লিবিয়ার আল জাওইয়া শহর থেকে যাত্রা শুরু করা রাবারের নৌকায় 55 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 2 শিশুও ছিল। যাত্রার প্রায় 6 ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। শুক্রবার লিবীয় কর্তৃপক্ষ মাত্র 2 নাইজেরীয় নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। IOM জানায়, 2026 সালে এখন পর্যন্ত লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে প্রায় 500 অভিবাসী মৃত বা নিখোঁজ হয়েছেন। শুধু জানুয়ারিতেই বেশ কয়েকটি নৌকাডুবিতে অন্তত 375 জনের মৃত্যু বা নিখোঁজের তথ্য পাওয়া গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। বেঁচে যাওয়া 2 নারী জানান, একজন তার স্বামীকে হারিয়েছেন, অন্যজন এই দুর্ঘটনায় তার 2 শিশুকে হারিয়েছেন। IOM এর দল তাদের জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। সংস্থাটি বলছে, শীতকালীন প্রতিকূল আবহাওয়া ও অনিরাপদ নৌযানের কারণে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন, পাচার, জোরপূর্বক শ্রম ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। IOM বলছে, পাচারকারী চক্রগুলো অতিরিক্ত যাত্রী তুলে অনিরাপদ নৌকায় মানুষ পাঠিয়ে মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। 8 ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও চলতি মাসের শেষ দিকে এক সম্মেলনে আগামী 5 বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরবেন কিম। আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার 15 বছরের শাসনামলে দেশের কি উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়, অত্যাধুনিক সব সমরাস্ত্র ও সমরযানের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এ সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা। এছাড়াও চলতি মাসে উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের 9ম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি 5 বছরে একবার আয়োজিত এই অনুষ্ঠানে কিমের পরবর্তী দফার শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রকাশ করা হবে। বিশ্লেষকদের ধারণা, এবারের নীতিমালায় অর্থনীতিতে স্বনির্ভরতা ও গণসংহতির ওপর জোর দেওয়ার ইঙ্গিত মিলেছে। তারা বলছেন, কিম আবারও পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন, যার মধ্যে কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাল্টি ওয়ারহেড ব্যবস্থা, কৌশলগত পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা উপগ্রহ ও পারমাণবিক সাবমেরিনের পরিকল্পনা থাকতে পারে। এছাড়াও পররাষ্ট্রনীতিতে মস্কো ও বেইজিং এর সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা আসতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহন সন্দেহে একটি নৌযানে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে 2 জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার হন আরও একজন। US সাউদার্ন কমান্ড জানায়, ট্রাম্প প্রশাসনের অপারেশন সাউদার্ন স্পিয়ার এর অংশ হিসেবে সোমবার ওই অভিযান পরিচালনা করা হয়। নৌকাটি সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রশাসনের দাবি, মাদক পাচার রোধে চালানো অভিযানে এখন পর্যন্ত অন্তত 121 জন নিহত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিহাসে প্রথমবারের মতো প্রায় 2.5 লাখ প্রবাসী ভোটার সৌদি আরব থেকে নিবন্ধন করে নিজ নিজ অবস্থান থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে বসে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রবাসীরা ইতিমধ্যে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট দেওয়া শেষে সৌদি পোস্টের মাধ্যমে ব্যালটগুলো পাঠানো হয়েছে বাংলাদেশে। প্রবাসীরা বলছেন, প্রথমবারের মতো বিদেশে থেকেও দেশের ভোটে অংশ নিতে পারাটা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটাই সহজ ছিল বলে জানান তারা। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য অনেকই আনন্দ এবং অনেক উৎফুল্ল বোধ করছি। প্রতি নির্বাচনে যেন আমরা কন্ট্রিবিউশনে থাকতে পারি সেই আশা রাখছি আমাদের গভর্নমেন্টের কাছে। এটা তো অনলাইন সিস্টেম, অনলাইনে তো এটা হওয়া সম্ভব না। একজনের ভোট আরেকজন কিভাবে দেবে? জেদ্দা, দাম্মাম সহ সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীরা পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেন। প্রবাসীরা মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ প্রবাসীদের দেশের সাথে আরও বেশি যুক্ত করেছে। বিদেশে থেকে ভোট দেওয়ার এই উদ্যোগের মাধ্যমে শুধু নাগরিক অধিকারে নিশ্চিত হয়নি, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। সৌদি আরব থেকে এবার 2.5 লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের মরুভূমির মাঝে রঙিন বিস্ময়। রাস আল খাইমাহর পাহাড় ঘেরা আসিমা এলাকায় ফুটে উঠেছে নানা ধরনের ফুলের সমারোহ। হাজার হাজার ফুলে ভরে উঠেছে একটি ব্যতিক্রমী ফুলের খামার। আকর্ষণীয় খামারে প্রবেশ মূল্য মাত্র 15 দিরহাম। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার দুর্গম পাহাড়ি এলাকায় আসিমা। সেখানে কৃষক মোহাম্মদ ওবায়দ আল মাজরুই গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী ফুলের খামার। প্রায় 50,000 ফুল আর 25টির বেশি জাতের ফুলে সাজানো এই খামার এখন স্থানীয় ও প্রবাসী দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। খামারের মালিক জানান, শুরুতে ইউরোপ, আমেরিকা ও ব্রিটেন থেকে ফুলের বীজ, কন্দ ও বাল্ব আমদানি করা হয়। এখন সেগুলোর বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদন করা হচ্ছে। ল্যাভেন্ডার, ডালিয়া, স্ন্যাপড্রাগন, সালভিয়ার সঙ্গে সুগন্ধি আরও নানা ফুলের সমারোহ রয়েছে। এখানে প্রায় 50,000 ফুল আর 25টির বেশি ফুলের জাত রয়েছে। শুরুতে আমরা ইউরোপ ও আমেরিকা থেকে বীজ এনেছি, এখন নিজেরাই উৎপাদন করছি। অনেকেই বলছিল এই আবহাওয়ায় ফুল হবে না, কিন্তু চেষ্টা আর ভালোবাসায় সব সম্ভব হয়েছে। খামারের মালিক আরো বলেন, আসিমা অঞ্চল ঐতিহাসিকভাবেই কৃষিকাজের জন্য পরিচিত। তার শৈশব কেটেছে কৃষিকাজের মাঝেই বাবার হাত ধরে। খামারটি এখন শুধু ফুল দেখার জায়গা নয়, বরং অনুপ্রেরণার উৎস বলে জানান দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খামারের নিয়মিত পরামর্শ অনুসরণ করে অনেকেই নিজের বাড়িতে ফুলের বাগান তৈরি করছেন। মাত্র 15 দিরহাম প্রবেশ মূল্যে এই খামার হয়ে উঠেছে শহরের কোলাহল থেকে স্বস্তির এক রঙিন আশ্রয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ তেল আবিবের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত তেহরানের। মার্কিন জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। আবার উত্তপ্ত ভারতের মণিপুর। 2 আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। বাড়িঘর আর যানবাহনে আগুন। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।